আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে মূলত আমরা সিআরপিসি আইনের যে সেশনগুলো আপনাদেরকে আমি বলছিলাম, ওই সেশনের উপর ভিত্তি করে আমরা এমসিকিউ কোশ্চেন গুলো জিজ্ঞাসা করব। এই এমসিকিউ কমসে কম এর ভিতর থেকে আজকে আমরা 100টা এমসিকিউ জানার চেষ্টা করব, ঠিক আছে? এবং এইগুলোর উপর ভিত্তি করেই আজকে আলোচনা। মূলত আজকে নতুন কোনো বিষয় পড়াবো না, নতুন বিষয়টা পড়াবো হলো সকালবেলার ক্লাসে। আজকেও সকাল 7টায় ক্লাস হবে ইনশাল্লাহ। আর এখন আমরা এমসিকিউর প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। বন্ধুরা, আপনারা দেখছেন যে এবছরও প্রায় 14 থেকে 15টা এমসিকিউ কার্যবিধি আইনের উপর আসছে। আমি প্রশ্ন করব, আপনারা কমেন্ট অপশনে সবাই যান, কমেন্ট অপশনে যে সবাই উত্তর করবেন, ঠিক আছে? যারা উত্তর করতে পারবেন না তারা শুধু শুনলেই হবে। এক্ষেত্রে আপনার এমসিকিউ ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। আমার কথা কি ক্লিয়ার? আকাশ হোসেন, ইন সার্ভিস, মাদারীপুর, ক্লিয়ার? হ্যাঁ, কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, ধন্যবাদ। আপনি বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার উকিল কত প্রকার? উকিল বলেন। সবাই কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন এবং ক্লাসে মনোযোগী হবেন। দ্রুত কমেন্ট করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। একজন বলছে 3 প্রকার। হ্যাঁ, 3 প্রকার, ধন্যবাদ। উকিল হচ্ছে 3 প্রকার। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে রাষ্ট্রীয় কর্ণিক কে নিয়োগ করে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি। কে নিয়োগ করে ভাই রাষ্ট্রীয় কর্ণিক? বলেন। হ্যাঁ, রাষ্ট্রপতি মহোদয় হচ্ছে আপনার রাষ্ট্রীয় কর্ণিক গুলো আপনার নিয়োগ করে থাকে। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার জামিনযোগ্য অপরাধ কার্যবিধি আইনের কততম তফসিলে আলোচ্য বিষয়? দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? বলেন তো। কততম? হ্যাঁ, দ্বিতীয় তফসিল আলোচ্য বিষয়। ধন্যবাদ। এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আমলযোগ্য মামলা কার্যবিধির কত ধারা? 4 × 6, 4 × 10, 4 × 9। কত ভাই? কত ধারা? হ্যাঁ, 4 × চ। ধন্যবাদ। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলা হচ্ছে তদন্ত সাধারণত কে করে? আদালত করে, ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার করে, নাকি হচ্ছে চৌকিদার করে, নাকি কোনোটি না? কে করে ভাই তদন্ত? তদন্ত হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার তদন্ত করে থাকে। ধন্যবাদ। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে অনুসন্ধান কখন করা হয়? তদন্তের পরে, তদন্তের পূর্বে, ক ও খ কোনোটি না। সঠিক অ্যান্সার কি? হুম, বলেন। কখন করা হয় ভাই? হ্যাঁ, ধন্যবাদ। তদন্তের পূর্বে হচ্ছে বেসিক্যালি আপনার অনুসন্ধান কার্যক্রম করা হয়ে থাকে। আচ্ছা, তদন্তের মূল উদ্দেশ্য নিচের কোনটি? ঘটনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা, ঘটনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ না করা, ক ও খ কোনোটি না। সঠিক অ্যান্সার কি? হ্যাঁ, হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার হচ্ছে আপনার আপনার ঘটনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে থানার ওসি বলতে নিচের কোন পদের পুলিশ অফিসারকে বোঝাবে? পুলিশ পরিদর্শক, কনস্টেবল, এএসআই কোনোটি না। কাকে বোঝাবে ভাই বলেন? ইন্সপেক্টর বা পুলিশ পরিদর্শক পদমর্যাদার অফিসারকে বোঝাবে। একটা থানার প্রশাসনিক কর্মকর্তা কে? থানার ওসি, থানার এসপি, তারপর আছে ডিআইজি নাকি আইজি? কে ভাই? হ্যাঁ, ওসি। ওসি, ধন্যবাদ। হ্যাঁ, ওসি। পুলিশ রেগুলেশন এবং পিআরবিতে পুলিশের কোন সদস্যকে ওসির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? কনস্টেবল, এএসআই, নাকি হচ্ছে এসআই, নাকি কোনোটি না? হ্যাঁ, কনস্টেবলকে বাদ দেওয়া হয়েছে। আমাকে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে যে নির্দিষ্ট ঘাঁটি বা স্থান থেকে আইন শৃঙ্খলা রক্ষা করা হয় তাকে কি বলা হয়? থানা বলা হয়, ফাঁড়ি বলা হয়, তদন্ত কেন্দ্র বলা হয়, উপরের সবগুলো? কি বলা হয় ভাই? থানা বলা হয়। থ্যাংক ইউ। থানা এলাকা থেকে যে স্থানে আইন শৃঙ্খলা ডিউটি রক্ষা করা সম্ভব হয় না, ওই স্থানে আইন শৃঙ্খলা ডিউটি পালন করার নিমিত্তে সাধারণত অস্থায়ীভাবে যে পুলিশ ক্যাম্প করে তাকে কি বলা হয়? পুলিশ ফাঁড়ি। তারপর আছে থানা, ক ও খ কোনোটি না। কি বলে ভাই? তাকে হচ্ছে ফাঁড়ি বলে। ফাঁড়ির পিআরবি কত ভাই বলেন তো? ফাঁড়ির পিআরবি কত? ফাঁড়ি, হ্যাঁ, ফাঁড়ি আছে 355, আপনাদেরকে পড়াইছি। ফাঁড়ি আছে পিআরবি 355। বলেন। সবাই দ্রুত কমেন্ট করেন। এই যে কিছু লোক ঘুমাচ্ছেন, কে রে ভাই? আমি এত কষ্ট করে যদি ক্লাস নিতে পারি, আপনারা কেন ঘুমাবেন? আমি তো এটা বুঝি না আমি। ঠিক আছে কিনা? নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে, এটা মনে রাখবেন ইনশাল্লাহ। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বাংলাদেশে কয় প্রকার আদালত আছে? 2, 3, 4, 5। কয় প্রকার আদালত বলেন তো? হ্যাঁ, ধন্যবাদ। 2 প্রকার আদালত। একটা আছে ম্যাজিস্ট্রেট, একটা আছে দায়রা। আচ্ছা বলেন, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বাংলাদেশে কয় শ্রেণীর বিচারক আছে? কয় শ্রেণীর বিচারক? হ্যাঁ, দুই দুই শ্রেণীর। 2 শ্রেণীর বিচারক রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। কয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট আছে? কয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট বলেন তো? 2, 3, 4, 5, 6। কয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট বলেন? হ্যাঁ, 4 শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট। ধন্যবাদ। হ্যাঁ, 4 শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট আছে। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে মফস্বল এলাকায় জাস্টিস অফ দ্য পিস
পদাধিকার বলে কে হতে পারে? হাইকোর্টের বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক, আইনে কোনো বিধান নেই, কোনোটিই না। সঠিক অ্যান্সার কি বলেন? হ্যাঁ, সুপ্রিম কোর্টের বিচারকরা তারা হতে পারে। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে যে সকল অপরাধে মানে আহ, আহ, অপরাধীকে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করা যাবে, এ ধরনের অপরাধকে বেসিক্যালি কি বলা হয় বলেন? হ্যাঁ, আমলযোগ্য, আমলের অযোগ্য, কোনোটি না, বলেন। হুম, আমলযোগ্য, থ্যাংক ইউ। আমলযোগ্য মামলার খবর সংশ্লিষ্ট বিষয় সিআরপিসির কোন ধারায় বর্ণিত? আমলযোগ্য মামলার খবর সিআরপিসির 154, 155, 57, 158, কোনটা বলেন? হ্যাঁ, 154, ধন্যবাদ। 154-তে সংবাদ প্রাপ্তির পর বাদীর স্বাক্ষর না থাকলে বাদী কয় ধারা মোতাবেক অপরাধী বলেন? কয় ধারা অপরাধী? হ্যাঁ, ধন্যবাদ। 180-তে হচ্ছে অপরাধী। 180 কোন আইনের 180? এটা হচ্ছে দণ্ডবিধি আইনের 180 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। কথা ক্লিয়ার ভাই? এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার বলা হচ্ছে যে আপনার এই 42 ধারায় কে ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সাহায্য করতে বাধ্য থাকবে? জনসাধারণ, তারপর আছে সরকারি কর্মচারী, কোনোটি না। কে ভাই বলেন তো? জনসাধারণ, হ্যাঁ, ধন্যবাদ। 42 ধারায় ম্যাজিস্ট্রেট বলতে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে বোঝাইছে? বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ক খ, কোনোটি না। কোন ম্যাজিস্ট্রেট বলেন তো? হ্যাঁ, 42 ধারায় কোন ম্যাজিস্ট্রেটকে বোঝাইছে বলেন? বিচারিক বা নির্বাহী উভয়কেই হচ্ছে আপনার বোঝাচ্ছে। এই কিছু লোক কমেন্ট করতেছ না কে ভাই? ঘুমাচ্ছ? কথা কথা শোনা যায়? হ্যাঁ, গানের শব্দ শোনা যায়? তাহলেই কত কষ্টের মাঝে আপনাদের সাথে থাকার চেষ্টা করতেছি। রাতে কিন্তু ক্লাস করার কথা ছিল না, আমি জাস্ট রিভিশন দিচ্ছি, এজন্য আমারও উপকার হচ্ছে এবং আপনাদেরও বিষয়টা রিভিশন হচ্ছে। বাকি আমরা অলরেডি কার্যবিধি আইনের 1 থেকে 78 ধারা পড়াইছি, আজকে আমরা এর ভিতরে এমসিকিউটা আমরা আলোচনা করব, ঠিক আছে? সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার এই 44 ধারা মোতাবেক অসত্য তথ্য সরবরাহ করলে সংবাদদাতা দণ্ডবিধির কয় ধারায় অপরাধী বলেন? 182, 183, 184 নাকি 185? কত ধারা ভাই বলেন? হ্যাঁ, না, অসত্য তথ্য যদি দেয় সেটা হচ্ছে আপনার হয়রানির উদ্দেশ্যে 182 ধারা মোতাবেক অভিযুক্ত হবে। আচ্ছা, পুলিশকে যে অপরাধের সংবাদ জনসাধারণ দিবে, এই সংবাদের যথার্থতা নির্ণয় করার দায়িত্ব আপনার এই মানে যুক্তিসঙ্গত অজুহাত মানে বিষয়টা প্রমাণের দায়িত্ব কার? পুলিশের নাকি সংবাদদাতার? ক খ, কোনোটি না। কার বলেন তো? ওই ব্যক্তি বা যে ব্যক্তি সংবাদ দেবে ওই ব্যক্তির উপরে এটা বর্তাবে। আমি বোঝাতে পারছি? হ্যাঁ, ওই ব্যক্তি, ধন্যবাদ। হ্যাঁ, ওই ব্যক্তি। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার 45 ধারা মোতাবেক আপনার সংবাদ যদি না দেয় বাধ্য ব্যক্তি, তাহলে তার সে কয় ধারা মোতাবেক অপরাধী বলেন? কয় ধারা অপরাধী বলেন? হ্যাঁ, হ্যাঁ, 176 ধারা মোতাবেক অপরাধী, থ্যাংক ইউ। আচ্ছা, অপমৃত্যুর সংবাদ থানা এলাকায় হলে অপমৃত্যুর সংবাদ কাকে জানাতে হবে? ম্যাজিস্ট্রেটকে, পুলিশ অফিসারকে, ক খ, কোনোটি না। সঠিক অ্যান্সার কি? হ্যাঁ, ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার উভয়কে আপনার জানাতে হবে, যাকে আগে পাবে তাকেই যাকে জানাবে। ধন্যবাদ। এরপরে বলেন যে আপনার গ্রাম বলতে নিচের কোনটিকে বোঝায়? গ্রামের জমি, গ্রামের গাছপালা, ক খ, উপরের সবগুলো, কোনটিকে বোঝায় বলেন? গ্রাম বলতে গ্রামের জমি, গ্রামের গাছপালা সবই বোঝায়। আচ্ছা, এবং একটু বলেন যে চেয়ারম্যান কে নিয়োগ করে? জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, ডিআইজি নাকি উপরের সবগুলো? চেয়ারম্যান কে নিয়োগ করে বলেন তো? হ্যাঁ, জেলা ম্যাজিস্ট্রেট আপনার চেয়ারম্যান নিয়োগ করে থাকে। ধন্যবাদ। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার এই যে গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তার কার্যবিধির কত অধ্যায়? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ নাকি অষ্টম? কত অধ্যায় বলেন তো? হ্যাঁ, পঞ্চম অধ্যায়, ধন্যবাদ। এরপরে বলেন যে সাধারণত গ্রেপ্তার করতে পারে নিচের কোন ব্যক্তি? পুলিশ অফিসার, জনসাধারণ, ক খ, কোনোটি না। কে গ্রেপ্তার করতে পারে ভাই? হ্যাঁ, জনসাধারণ এবং পুলিশ অফিসার উভয় কিন্তু আপনার গ্রেপ্তার করতে পারে। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে গ্রেপ্তারের স্তর কয়টি? 1, 2, 3, 4, কয়টি স্তর আছে ভাই গ্রেপ্তারের? হুম, হ্যাঁ, ধন্যবাদ। গ্রেপ্তারের স্তর আছে আপনার 3টি। আচ্ছা, কোন আসামি কোন গৃহে প্রবেশ করলে কার অনুমতি নিয়ে উক্ত গৃহে প্রবেশ করতে? বাড়ির মালিক, তারপর আছে বাড়ির ম্যানেজার, তারপর আছে বাড়ির আপনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নাকি উপরের সবগুলো? সঠিক অ্যান্সার কি বলেন? হ্যাঁ, উপরের সবগুলো, থ্যাংক ইউ। হ্যাঁ, কোন গৃহে প্রবেশ করতে গেলে উক্ত গৃহের মধ্যে কে অবস্থান করলে দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করা যাবে না? কোন শিশু, কোন পদ্মাসীন মহিলা, ক খ, কোনোটি না। কি হবে বলেন তো? হ্যাঁ, পদ্মাসীন মহিলা থাকলে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। ধন্যবাদ। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার 10 জানলা ভেঙে বেরিয়ে আসার বিধান বর্ণিত রয়েছে এই আইনের কোন ধারায়? আপনার 47, 48, 49 নাকি 50? কোন ধারায় বলেন? কোন ধারায় বর্ণিত আছে বলেন? হ্যাঁ, 49 ধারায় বর্ণিত আছে। প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ সিআরপিসিতে গ্রেপ্তারের ক্ষেত্রে নিষেধ করা হয়েছে, কোন ধারায় বলছে এটা বলেন?
50, 51, 52 কোনোটি না। কোন ধারায় বলছে বলেন? হ্যাঁ, হ্যাঁ, 50 ধারায় বলছে। থ্যাংক ইউ। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইনে আটক ব্যক্তির দেহ তল্লাশির ক্ষেত্রে আপনার নারীর ক্ষেত্রে সাধারণত নিচের কোন দুটি বিধান প্রযোজ্য হবে? শালীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি, অপর নারী ধারা তল্লাশি, ক ও খ কোনোটি না। হুম, ক ও খ, অর্থাৎ দুটো বিধানই আপনার প্রযোজ্য হবে। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার আপত্তিকর অস্ত্রশস্ত্র পাওয়া গেলে উক্ত ব্যক্তিকে কার নিকট হাজির করতে হয়? কার নিকট হাজির করতে হয় বলেন? হ্যাঁ, ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হচ্ছে আপনার হাজির করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। তারপর একটু ওয়েট করেন সবাই, 5 মিনিট পরে কথা বলবো, একটু ওয়েট করেন সবাই। 1 মিনিট। উৎপল দা, উৎপল দা, একটু হোল্ড করো, একটু হোল্ড করো। কার্যবিধি আইন অনুসারে আপনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা এলাকায় কয় শ্রেণীর ব্যক্তিকে বিনা পণে গ্রেপ্তার করবে থানা এলাকায় বলেন? বলেন, সবাই দ্রুত কমেন্ট করবেন ভাই, সবাই দ্রুত কমেন্ট করলে আপনার আগ্রহ থাকবে এবং আপনার অ্যাটেনশনটা ক্লাসে থাকবে। হ্যাঁ, 3 শ্রেণীর ব্যক্তি, ধন্যবাদ। আচ্ছা, যে ব্যক্তির জীবন জীবিকা সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারে না, এই ধরনের ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কয় ধারা মোতাবেক বিনা পণায় গ্রেপ্তার করতে পারে বলেন তো? কোন ধারা মোতাবেক বলেন তো? হ্যাঁ, কোন ধারা মোতাবেক বিনা পণায় গ্রেপ্তার করতে পারে বলেন? হ্যাঁ, আচ্ছা, 55 ধারা মোতাবেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পণায় গ্রেপ্তার করতে পারেন। আচ্ছা, ভাই, একটা চেয়ার দেবেন, একটা চেয়ার দেখি। আপনাদের এই ঘরে একটু বসি ভাই। আচ্ছা, বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার জনসাধারণ কয় শ্রেণীর ব্যক্তিকে বিনা পণায় গ্রেপ্তার, কয় শ্রেণীর ব্যক্তি জনসাধারণ বলেন? হ্যাঁ, কয় শ্রেণীর ব্যক্তি বিনা পণায় গ্রেপ্তার করতে পারে? আচ্ছা, জনসাধারণ আছে 2 শ্রেণীর ব্যক্তিকে আপনার বিনা পণায় গ্রেপ্তার করতে। থ্যাংক ইউ। হ্যাঁ, এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার জনসাধারণ বিনা পণায় গ্রেপ্তার করতে পারে অত্র আইনের কোন ধারায়? 59, 60, 61, 62 কোন ধারা বলেন তো? কোন ধারা? হ্যাঁ, 59। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপর বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে জনসাধারণ ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, পুলিশ, পুলিশের নিকট হচ্ছে আপনার হাজির করবে, ঠিক আছে? এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে জনসাধারণ আপনার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশের নিকট হাজির করলে পুলিশ ওই ব্যক্তিকে কোন ধারা মোতাবেক বিনা পণায় গ্রেপ্তার করে? কোন ধারা মোতাবেক পুলিশ? পুলিশ বলেন। হ্যাঁ, 54 ধারা। থ্যাংক ইউ। আচ্ছা, 54 ধারায় বিনা পণায় গ্রেপ্তার করলে ভালো কথা। সেক্ষেত্রে কোন ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রহণ করবে? 57, 58, 59, 60 বলেন, কয় ধারা? হ্যাঁ, ব্যবস্থা কয় ধারা? 57 ধারা। হ্যাঁ, থ্যাংক ইউ। 57 ধারা মোতাবেক আপনার আইনগত ব্যবস্থা সে হচ্ছে আপনার গ্রহণ করবে, ঠিক আছে? এরপরে বলেন যে ফৌজদারি ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলা হচ্ছে যে আপনার একজন ব্যক্তিকে কত ঘন্টার বেশি আদালতে আটক রাখা যাবে না, থানায় আটক রাখা যাবে না? 24, 23, 21 কত? 24 ঘন্টা। 24 ঘন্টার বেশি আটক রাখতে গেলে কার অনুমতির প্রয়োজনীয়তা রয়েছে ভাই বলেন? কার অনুমতির প্রয়োজনীয়তা রয়েছে বলেন? হ্যাঁ, হ্যাঁ, আদালতের অনুমতির প্রয়োজনীয়তা রয়েছে। আচ্ছা, রিমান্ড একজন ব্যক্তির সর্বোচ্চ কতদিন মঞ্জুর করা যাবে রিমান্ড বলেন? রিমান্ড কত মঞ্জুর করা যাবে? হ্যাঁ, থ্যাংক ইউ। রিমান্ড সর্বোচ্চ 15 দিন পর্যন্ত আপনি মঞ্জুর করতে পারবেন।
এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে 24 ঘন্টার বেশি আটকের বিধান আপনার কোন আটকের ক্ষেত্রে প্রযোজ্য না? নিবর্তনমূলক আটক, যে কোনো সাধারণ আটক, ক খ কোনোটি না। কোন আটকের ক্ষেত্রে বলেন? ধন্যবাদ। হ্যাঁ, নিবর্তনমূলক আটক। নিবর্তনমূলক আটক বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে বলা আছে? নিবর্তনমূলক আটক বলেন। হ্যাঁ, 33 অনুচ্ছেদ। থ্যাংক ইউ। 33 অনুচ্ছেদে নিবর্তনমূলক আটকের কথা বলা আছে। যে ব্যক্তি এই মুহূর্তে বিদেশি রাষ্ট্রের শত্রু, সেক্ষেত্রে এই ব্যক্তিকে কি আটক করা যাবে? নিবর্তনমূলক আটক, সাধারণ আটক, কোনোটি না। হ্যাঁ, কি আটক? নিবর্তনমূলক আটক করা যাবে। ধন্যবাদ। এরপরে বলেন যে মাগুরা জেলার শ্রীপুর থানায় কোনো আসামি গ্রেপ্তার করা হলে কোন ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে? জেলা ম্যাজিস্ট্রেট, তারপর আছে আপনার মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, ক ও খ, নাকি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট? কি বলেন তো? হ্যাঁ, জেলা ম্যাজিস্ট্রেট বা হচ্ছে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। ঠিক আছে। আর যদি শুধুমাত্র মেট্রো এলাকায় আসামি গ্রেপ্তার করা হয়, কাকে জানাতে হবে বন্ধুরা বলেন? মেট্রো এলাকায় আসামি গ্রেপ্তার করা হলে কাকে জানাতে হবে? হ্যাঁ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আপনাকে বিষয়টা জানাবেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে। কথা ক্লিয়ার কিনা? হ্যাঁ। এরপরে বলেন যে ফৌজদারি ফৌজদারি কার্যবিধি আইন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলা হচ্ছে যে আপনার কোনো আসামিকে যখন আপনি আদালতে সোপর্দ করবেন, কোনো আসামিকে আদালতে সোপর্দ করবেন, সেক্ষেত্রে আপনার এই টাইম কত ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে? কত ঘন্টার মধ্যে? 24, 20, 21, 22, কত ঘন্টা বলেন তো? 24 ঘন্টা। থ্যাংক ইউ। আচ্ছা, অন্যায় ভাবে কোনো ব্যক্তিকে যদি আপনি 24 ঘন্টার বেশি আটক রাখেন, তাহলে কোন ধারার বিধান প্রযোজ্য হবে বলেন? কোন ধারার বিধান বলেন তো? হ্যাঁ, এটা হচ্ছে 342। ঠিক আছে কিনা? অন্যায় ভাবে যদি আপনি কাউকে একদিন আটক রাখেন, সেক্ষেত্রে 342 ধারার বিধান প্রযোজ্য হবে। আচ্ছা, অন্যায় ভাবে যদি আপনি কাউকে 5 দিন আটক রাখেন, তাহলে কোন ধারা? 5 দিন আটক রাখলে বলেন ভাই 5 দিন। হ্যাঁ, 5 দিন হচ্ছে 343, অর্থাৎ 3 থেকে 9 দিন 343। আর 10 থেকে কিয়ামত পর্যন্ত যদি কাউকে অন্যায় ভাবে আটক রাখেন, সেক্ষেত্রে হচ্ছে 300, দণ্ডবিধি 344 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, আমাকে দেখবেন আমি কই? দেখা যায়? আসি। কষ্টের সাথে কি আছে? স্বস্তি আছে। আশা করি এই কষ্টের পরে ইনশাল্লাহ স্বস্তি মিলবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা বলেন, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলা হচ্ছে যে আপনার এই ম্যাজিস্ট্রেট এর সামনে কোনো ব্যক্তি অপরাধ করলে সেই ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে কোন ধারায়? 64 ধারা, 63 ধারা, 62 ধারা, কোনোটি না। কোন ধারায় ভাই বলেন? হ্যাঁ, 64 ধারায় হচ্ছে আপনার কি করতে পারবে? বলা হচ্ছে যে আপনার গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবে। ম্যাজিস্ট্রেট একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য পরোয়ানাও ইস্যু করতে পারে ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ করলে। সেক্ষেত্রে কয় ধারা? 65, 66, 67, নাকি 68? কোন ধারা বলেন? হ্যাঁ, থ্যাংক ইউ। সেক্ষেত্রে হচ্ছে 65 ধারার বিধানটা হচ্ছে আপনার এখানে প্রযোজ্য হবে। হ্যাঁ, ধন্যবাদ। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার সমন জারি করতে পারে না কে? সমন জারি করতে পারে না কে? তোমরা এই এলাকার ভাই? হ্যাঁ, যাও। তোমাদের এলাকার তাই নয় এদের? আচ্ছা, তো ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার সমন জারি করতে পারে না কে? হ্যাঁ, জনসাধারণ, সরকারি কর্মচারী, ক খ কোনোটি না। কে জারি করতে পারে না বলেন তো? হ্যাঁ, কে জারি করতে পারে না বলেন? হ্যাঁ, ধন্যবাদ। সমন জারি করতে পারে না, জনসাধারণ জারি করতে পারে না। আচ্ছা, সমন সমন জারির ক্ষেত্রে এ খালা, আপনাদের একটা চেয়ার আছে নি? চেয়ারটা আছে, দেন তো। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার সমনের কয় কপি আদালত ইস্যু করে? 2, 3, 4, 5, 6, কয় কপি বলেন তো ভাই? 2, 3, 4, 5, 6, কয় কয় কপি বলেন? হ্যাঁ, ধন্যবাদ। 2 কপি সমন ইস্যু করা হয়। আচ্ছা, এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে হুলিয়া কয় কপি বলেন তো? হুলিয়া? হ্যাঁ, হুলিয়া হচ্ছে 3 কপিতে। আচ্ছা, গ্রেপ্তারি পরোয়ানা কয় কপি ভাই? গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে আপনার 1 কপিতে আপনার ইস্যু করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা কয় কপি? গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে আপনার 1 কপিতে ইস্যু করা হয়। আচ্ছা, এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলা হচ্ছে যে আপনার এই যে যে আমরা যে ইয়া করি, আরে কি বলে, মানে এফআইআর এর সাধারণত কয় কপি হয় বলেন তো? এফআইআর, থ্যাংক ইউ। এফআইআর কয় কপি হয় বলেন তো? এফআইআর? হ্যাঁ, আচ্ছা, এফআইআর হচ্ছে আপনার বেসিক্যালি 3 কপিতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। এফআইআর হচ্ছে আপনার 3 কপিতে হবে। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ব্যক্তিগতভাবে সমন জারি করতে গেলে সমনের 1 কপি কার কাছে পাঠাতে হয়?
সমন যার উপর জারি করতে হবে তার উপর, তার আত্মীয় স্বজনের উপর, তার প্রতিবেশীর উপর, কোনোটি না। কার কাছে বলেন তো? হ্যাঁ, যার কাছে আপনাকে প্রেরণ করতে হবে তার কাছেই হচ্ছে সমনের এক দিতে হবে। আচ্ছা, সমনের কোথায় বেসিক্যালি স্বাক্ষর নিতে হবে? সমনের অপর পৃষ্ঠায় নিচে, অপর পৃষ্ঠার উপরে, নাকি ডানে, নাকি বামে? কোথায় বলেন তো? কোথায় স্বাক্ষর করতে হবে? হ্যাঁ, নিচে, নিচে অপর পৃষ্ঠায় নিচে আপনার অপর পৃষ্ঠায় স্বাক্ষর করবেন। আচ্ছা, সমন সাধারণত জারি করতে গেলে আপনার সমনের অপর পৃষ্ঠার নিচে স্বাক্ষর করতে হয়, ভালো কথা। কিন্তু এই স্বাক্ষরটা কে করবে? উপস্থিত সাক্ষী করবে? যার উপর সমন জারি করা হচ্ছে সে, তাকে সমনের কপি দিলে সে করবে? কোনোটি না। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। যার উপর সমন জারি করা হচ্ছে বেসিক্যালি সেই হচ্ছে আপনার সমনের এখানে আপনার স্বাক্ষর করবে। ধন্যবাদ। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার সরকারি কর্মচারীর উপর সমন জারির বিধান কোন ধারা? 72, 73, 74, 75 কোন ধারা বলেন? হ্যাঁ, ধন্যবাদ, 72 ধারায় আপনাকে এই কথা বলা হয়েছে। এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইনের 72 ধারা মোতাবেক সরকারি কর্মচারীর উপর সমন জারি করতে গেলে সমনের কয় কপি অফিস প্রধানের নিকট পাঠাইতে হয়? 2, 3, 4, 5? হ্যাঁ, 2 কপি। কার কাছে পাঠাতে হয়? অফিস প্রধানের কাছে পাঠাতে হয়। ক্লিয়ার? এরপরে বলেন একাধিক ব্যক্তির উপর সমন জারি করতে গেলে আপনার অপর কপিতে স্বাক্ষর করবে কে? একাধিক ব্যক্তি, তারপরে হচ্ছে যে কোনো একজন, আইনি কোনো বিধান নেই, নাকি কোনোটি না? বলেন তো ভাই, কি হবে? হ্যাঁ, সবাই, অর্থাৎ একাধিক ব্যক্তি যার যার উপর সমন জারি করা হচ্ছে সবাই হচ্ছে আপনার এখানে সে সমন জারি করবে। ধন্যবাদ। এরপরে, এরপরে আমাকে একটু বলবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার এলাকার নাকি? আচ্ছা, যান, সমস্যা অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, এরপরে, এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলা হচ্ছে যে আপনার সমন এখতিয়ারের বাইরে জারি করতে গেলে কার কাছে পাঠাতে হয়? আপনার পুলিশ সুপারের কাছে, এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের কাছে, ক, খ কোনোটি না। কার কাছে বলেন তো ভাই? হ্যাঁ, এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের কাছে। ক, খ নাই, 5 মিনিট দাঁড়ায় থাকো যে খ, ক হইছো। শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের কাছে, পুলিশ সুপারের কাছে এখতিয়ারের বাইরে সমনের কপি দেওয়া হয় না। এটা মনে রাখবেন, ঠিক আছে কিনা? বাট গ্রেপ্তারি পরোয়ানার কপি কিন্তু পুলিশ সুপারের কাছে দেয়া হয়, এটা মনে রাখবেন। যা ফৌজদারি কার্যবিধি আইনের ওই যে 85, 84, 85 দ্বারা পড়বেন তখন আপনি বুঝতে পারবেন, ওটা পরে পড়াবো। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইনের অনুসারে গ্রেপ্তারি পরোয়ানায় কার নাম ঠিকানা থাকে? সাক্ষীর নাম ঠিকানা, আসামির নাম ঠিকানা, ক, খ কোনোটি না। গ্রেপ্তারি পরোয়ানায় বলেন তো? হ্যাঁ, আসামির নাম ঠিকানা থাকে। পরোয়ানা অনুসারে আপনার মানে পরোয়ানা কত প্রকার? মামলা অনুসারে পরোয়ানা কত প্রকার বলেন তো? 2, 3, 4, 5, 6 কয় প্রকার বলেন? হ্যাঁ, 2 প্রকার। ধন্যবাদ। একটা আছে শেয়ার মামলার পরোয়ানা, একটা আছে জেয়ার মামলার পরোয়ানা। আজকে আমি একটা পরোয়ানা আমার নামে ই করে দিই, রিকল দেখাই দিছি, তারপরে তামিল করে ফেলাইছি নাকি? হ্যাঁ, আমার লোক কথা কয় না কেন? মনে করেন আপনি একটা রিকল আপনার নামে ইস্যু দেখালেন, মানে আপনি এটা তামিল করছেন, তাহলে আপনি একটা বড়ি তামিল হয়ে গেছে নাকি? শিখলাম আজকে নাকি? যাও। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার এনিয়ার, অর্থাৎ এই পরোয়ানা সংশ্লিষ্ট বিধান কত ধারায় বলছে বলেন? হ্যাঁ, বলেন, বলেন না কে? হ্যাঁ, 323। এনিয়ার শব্দের অর্থ কি? নন এক্সিকিউশন রিপোর্ট। ধন্যবাদ, নন এক্সিকিউশন রিপোর্ট। আচ্ছা, যা পড়াইছে ওইখান থেকে প্রশ্ন করি, বাইরে করলে পারবেন না, ঝামেলা হয়ে যাবে, তাই না? এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার এই পরোয়ানা কত প্রকার? হ্যাঁ, 2, 3, 4, 5 কয় প্রকার বলেন তো? 2 প্রকার। একটা হচ্ছে জামিনযোগ্য, জামিনের অযোগ্য। কোন আসামিকে জামিনে ছাড়তে হলে পরোয়ানায় উক্ত বিষয়টি জামিনযোগ্য সেটা কে উল্লেখ করবে? আদালত উল্লেখ করবে, পুলিশ অফিসার উল্লেখ করবে, স্থানীয় প্রতিনিধি উল্লেখ করবে, কোনোটি না। কে উল্লেখ করবে বলেন তো? হ্যাঁ, আদালত উল্লেখ করবে। এমনই, এই এখানে বসো, ঠান্ডা লাগবে, এখানে বসো। হ্যাঁ, ধন্যবাদ। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার কোন আসামিকে জামিনে ছাড়লে জামিনদারের কি উল্লেখ থাকবে? জামিনদারের সংখ্যা, আসামির সংখ্যা, ক, খ কোনোটি না। কি উল্লেখ থাকে বলেন তো ভাই? হ্যাঁ, হ্যাঁ, জামিনদারের সংখ্যা। ধন্যবাদ, জামিনদারের সংখ্যা আপনার উল্লেখ থাকবে। এরপরে বলেন যে পরোয়ানা কতক্ষণ পর্যন্ত থানায় মুলতবি থাকবে? যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেপ্তার না হয়, যতক্ষণ পর্যন্ত আসামি আদালতে হাজির না হয়। হ্যাঁ, ক, খ কোনোটি না। সঠিক অ্যান্সার কি? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেপ্তার না হয়, অথবা যতক্ষণ পর্যন্ত আসামি আদালতে হাজির না হয়ে রিকল থানা
থেকে না আসে, মানে আদালত থেকে না। পরোয়ানা কোথায় মুলতবি থাকে বলেন? পরোয়ানা কোথায় মুলতবি থাকে? থানায়, নাকি হচ্ছে কোর্টে, নাকি আপনার পুলিশ সুপারের অফিসে? কোথায়? হ্যাঁ, পরোয়ানা হচ্ছে থানায় মুলতবি থাকে। আমার কথা কি শোনা যায় ভাই? কথা কি লাউড অ্যান্ড ক্লিয়ার? কেমন লাগলো? আমরা তো প্রায় মনে করেন 100-র উপরে এমসিকিউ জেনে ফেললাম আজকে, তাই না? এভাবে আমাদের এমসিকিউ ক্লাসগুলো আমাদেরকে নিতে হবে। এমসিকিউ ক্লাস না নিলে আপনার এগুলো রিভিশন হবে না, ঠিক আছে? এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা মোতাবেক চোরাই মাল সহকারে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সন্দেহমূলক ভাবে তার চোরাই মালের যুক্তিসঙ্গত ওই ঘর ভাঙার সরঞ্জামাদির যুক্তিসঙ্গত অজুহাত প্রমাণ করার দায়িত্ব কার উপর বর্তায়? আসামির উপর, পুলিশের উপর, নাকি সাক্ষীর উপর? কার উপর বলেন তো? হ্যাঁ, আসামির উপর। ধন্যবাদ, আসামির উপর। এরপরে বলেন যে কার নিকট থেকে অনুরোধ পত্র পাওয়া গেলে আসামি গ্রেপ্তার করা যাবে? পুলিশ অফিসার। আমাকে শোনা যায়? হ্যাঁ, পুলিশ কর্ম। ধন্যবাদ। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার কে আসামিকে ফেরারি ঘোষণা ঘোষণা করতে পারে? পুলিশ অফিসার, নাকি আদালত, নাকি ক নাকি কোনোটিই না? বলেন, কে ঘোষণা করতে পারে ভাই? হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। এবার হচ্ছে আসামিকে ফেরারি ঘোষণা করতে পারে হচ্ছে সরকার বা হচ্ছে আদালত ঘোষণা করতে পারবে। পুলিশ অফিসার কোন আসামিকে কিন্তু ফেরারি ঘোষণা করতে পারে না। আচ্ছা, ফেরারি আসামির সংজ্ঞা পিআরবির কততে বলছে বলেন তো? আমি শিখেছি আপনাদের 378, 379, 320, নাকি 321? হ্যাঁ, 378-এর খতে বলতেছে। 378-এ ফেরারি আসামির সংখ্যা কতজন বলছে বলেন তো ওখানে? যে কারা কারা ফেরারি আসামি? 2, 3, 4, 5 কতজন বলেন তো? হ্যাঁ, 4 জন। 4 জন ব্যক্তির কথা বলা হয়েছে যে তারা হচ্ছে ওখানে ফেরারি আসামি। হ্যাঁ, ধন্যবাদ। এরপরে বলেন যে আপনার মেট্রোপলিটন এলাকায় আপনার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারে কে? পুলিশ অফিসার, জনসাধারণ, ক খ কোনোটি না? কে পারে ভাই? হ্যাঁ, মেট্রোপলিটন এলাকায় কে পারবে বলেন? বলেন না কে? হ্যাঁ, পুলিশ অফিসার করবে। হ্যাঁ, ধন্যবাদ, পুলিশ অফিসার আপনার করবে। হ্যাঁ, কিন্তু অন্য মেট্রো এলাকার বাইরে পুলিশ ছাড়াও কিন্তু জনসাধারণ আপনার করতে পারে। কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুরোধ ক্রমে আপনার জনসাধারণ গ্রেপ্তার আমল করতে পারে? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, কোনোটি না? হ্যাঁ, প্রথম শ্রেণী। হ্যাঁ, ধন্যবাদ, প্রথম শ্রেণী। ঠিক আছে। এরপরে বলেন যে জনসাধারণ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে কখন? অপরাধী যখন তার এলাকায় প্রবেশ করবে, এলাকার বাইরে থাকবে, কোনোটি না? কোনটি হয় বলেন তো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, যখন সে ভিতরে থাকবে তখন এটা কার্যকর করবে, আদারওয়াইজ কিন্তু সে এটা কার্যকর করতে পারবে না। ঠিক আছে। ওই দোকানটা কি খোলা আছে? আচ্ছা। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলা হচ্ছে যে আপনার এই গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত কখন ইস্যু করা হয়? কোনো আসামিকে গ্রেপ্তার করার নিমিত্তে, কোনো সাক্ষীকে হাজির করার নিমিত্তে, ক খ কোনোটি না? কোনটা হয় বলেন তো? হ্যাঁ, কোন আসামিকে গ্রেপ্তার করার নিমিত্তেই গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়ে থাকে। ঠিক আছে। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার 58 ধারা মোতাবেক এখতিয়ার সীমার বাহিরে গ্রেপ্তার বলতে নিচের কোনটিকে বোঝাবে না? বাংলাদেশের ভূখণ্ডের বাহিরে গ্রেপ্তার, বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে গ্রেপ্তার, ক খ কোনোটি না? বলেন তো, কি বোঝাবে? বাংলাদেশের ভূখণ্ডের বাইরের গ্রেপ্তারকে বেসিক্যালি আপনার বোঝাবে না। আচ্ছা, অধস্তন অফিসার দ্বারা আপনি যখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন তখন তাকে কি দিতে হবে? লিখিত রিকুইজিশন, মৌখিক বিবৃতি, ক খ কোনোটি না? কি দিতে হবে বলেন তো ভাই? লিখিত রিকুইজিশন দিতে হবে। আপনাদের কি ভালো লাগতেছে ভাই? ভালো লাগতেছে কিনা? আমরা দেখেন, আমরা এই 1 থেকে 78 ধারার মধ্যে প্রায় 120-130টা এমসিকিউ আপনাদের কিন্তু জিজ্ঞাসা করলাম। ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ আমরা লেগে থাকবো। আমার মানে আপনারা কি, আপনার থেকে কিন্তু আমার আগ্রহটা বেশি, কারণ আমার নিজের পরীক্ষা, কথা বুঝতে পারছেন? আমি তো আপনাদের কাছে দোয়া চাই পরীক্ষা যেন একবারই পার হতে পারি, সাথে সাথে আপনাদের রেজাল্টটাও যেন ভালো হয়। আমি সেই চেষ্টাই করবো। আমার বর্তমান, আমি যেখানেই চাকরি করি না কেন, মানে আমার মূল ধ্যান জ্ঞান হচ্ছে এখন শুধু কি বলে ওটা, আমার পদোন্নতি পরীক্ষা, এটাই। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে বলবো যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার সমন
সমন, তারপর আছে গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া এবং কোরকি পরোয়ানা সিআরপিসির কোন অধ্যায়? চতুর্থ, পঞ্চম, অষ্টম নাকি নবম? কোন অধ্যায় বলেন তো? হ্যাঁ, নাকি ষষ্ঠ? পারেন না এটা? না, পঞ্চম অধ্যায় না ভাই, এটা আছে ফৌজদারি কার্যবিধি আইনের ষষ্ঠ অধ্যায়। এটা ফৌজদারি কার্যবিধি আইনের ষষ্ঠ অধ্যায়। গ্রেপ্তার, পলায়ন, পুনরায় গ্রেপ্তার ফৌজদারি কার্যবিধি আইনের কত অধ্যায় বলেন তো? গ্রেপ্তার, পলায়ন, পুনরায় গ্রেপ্তার কত অধ্যায় বলেন? হ্যাঁ, এটা আছে পঞ্চম অধ্যায়। ঠিক আছে, একটু ওয়েট করেন, দাঁড়ান। পুলিশকে সাহায্য এবং তথ্য প্রদান ফৌজদারি কার্যবিধানের কত অধ্যায়? এটা ম্যাজিস্ট্রেট পুলিশকে সাহায্য এবং তথ্য প্রদান কত অধ্যায়? হ্যাঁ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কত অধ্যায় বলেন তো? চতুর্থ অধ্যায়, থ্যাংক ইউ। আচ্ছা, ম্যাজিস্ট্রেট বলতে 42 ধারায় সাহায্য করতে জনসাধারণ বাধ্য। কোন ম্যাজিস্ট্রেট? নির্বাহী, বিচারিক, ক খ কোনটি না? হ্যাঁ, ধন্যবাদ। নির্বাহী এবং বিচারিক দুটোই হবে, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, গ্রেপ্তার, আসামি গ্রেপ্তার এবং পলায়ন প্রতিরোধে সাহায্য করতে জনসাধারণ বাধ্য থাকবে যদি সাহায্য না করে দণ্ডবিধির কোন ধারায় অপরাধী বলেন তো? হ্যাঁ, 187, থ্যাংক ইউ। আচ্ছা, জনসাধারণ যদি সরকারি কাজে বাধা দেয় দণ্ডবিধির কয় ধারায় অপরাধী বলেন তো জনসাধারণ? হ্যাঁ, 186, ধন্যবাদ। আজকে আমরা প্রায় 150টার মতো এমসিকিউ আপনাদেরকে জিজ্ঞাসা করলাম। আমারও রিভিশন হলো, আপনাদেরও রিভিশন হলো। যারা মিস করছেন তারা আবার ইনশাল্লাহ ওই এটা রেকর্ড গ্রুপে দিয়ে দেবো, আমরা শুনতে পারবেন। আগামীকাল আমাদের সকাল 6টায় নতুন ক্লাস আছে, 6টা না সরি, সকাল 7টায় ইনশাল্লাহ। হ্যাঁ, কারো কোনো কথা আছে?